আজকের আরও একটা গরমাগরম দিলখুশ পর্ব নিয়ে যেখানে আপনাদের প্রশ্ন থাকবে, আমার একদম সোজা সাপটা উত্তর থাকবে। এই দিন কোনো রকম আমি টেনশন নিই না, কোনো চাপ নিই না যে কে কী ভাবলো, কে কী করলো, কোনো আমার দেখার টাইম নেই। শুধুমাত্র আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। বেশিরভাগ সেই সমস্ত প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করি যেগুলো অনেকের প্রয়োজনে আসবে। আজকেও তেমন কিছু প্রশ্ন নেওয়ার চেষ্টা করেছি। আর আপনারা একটু চেষ্টা করে দেখুন, লাইক বাটনটা প্রেস করে দিতে পারবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখে যাবেন। আজকে আমাদের প্রথম বন্ধু কাজী তানভীর শাওন, আমাদের ফেসবুক গ্রুপের মডারেটর। ভবিষ্যতে সিনেমায় অভিনয় করার ইচ্ছা আছে নাকি? হ্যাঁ, যদি অভ্রদা কোনো সিনেমা পাবলিশ করে, মানে প্রোডাকশন করে, তাহলে অবশ্যই অভ্রদাকে বলবো যে আমাকে যদি একটা সুযোগ দেয় আমি অভিনয় করতে রাজি আছি। পরের বন্ধু রাজেশ সাঁতরা, 30 থেকে 35 হাজারের মধ্যে কোন ফোনটি নেওয়া ভালো হবে? আমি ভেবেছিলাম S21 FE নেব, কিন্তু অনেকটা পুরনো হয়ে গেছে, সফটওয়্যার আপডেট আসবে না। এখন কোন ফোনটা নিলে অনেক দিন ধরে ইউজ করা যাবে, টেলিফটো লেন্স যেন থাকে? 30 থেকে 35 হাজারে অনায়াসে মোটোরোলা Edge 50 Pro ফোনটাকে নেওয়া যায়। আমি টেস্ট করেছি, পারফরমেন্স সেন্ট্রিক মানে গেমিং সেন্ট্রিক স্মার্টফোন না হলে Edge 50 Pro ক্যামেরা পারফরমেন্স বেশ ভালো দিচ্ছে। এছাড়াও ওই প্রাইস রেঞ্জে এখন Oppo Reno 10 ফোনটাও অ্যাভেলেবেল, ওই ফোনটাকেও নেওয়া যায় যেহেতু টেলিফটো সেন্সার চাইছেন, ভালো ক্যামেরা চাইছেন। আর একটা বেস্ট অপশন রয়েছে, আর একটু টাকা বাড়াতে হতে পারে, Vivo V30 Pro অফারে অনেক সময় 38-39 হাজার রুপিতে পাওয়া যাচ্ছে। বা Vivo V30 যে স্মার্টফোনটা, সেটাও আপনারা নিতে পারেন ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন হিসেবে। আর যদি 40 হাজারে যান তাহলে S23 ফ্যান এডিশন অপশন রয়েছে এখন 40 হাজার রুপিতে, S23 ফ্যান এডিশন, ওখানেও টেলিফটো সেন্সার দিয়ে ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন হিসেবে বেশ ভালো অপশন। তবে হ্যাঁ, ওখানে আবার Exynos প্রসেসর একটু গেরো আছে। পরের বন্ধু ইউজার, ভালো প্রসেসর কি ফোনকে দীর্ঘায়ু করে? মিডিয়াটেক, Exynos, স্ন্যাপড্রাগন, তফাৎ বুঝিয়ে দাও। অ্যাকচুয়ালি এই তিনটে প্রসেসরের তফাৎ হচ্ছে তিনটে আলাদা আলাদা কোম্পানির প্রসেসর। আমরা সব থেকে স্টেবল প্রসেসর হিসেবে যেটা দেখি সেটা হচ্ছে কোয়ালকম প্রসেসর। এমনকি তার যে অপটিমাইজেশন, ক্যামেরার সাথে তার যে স্টেবিলিটি, সেটা অনেকটা বেটার থাকে। কিন্তু হ্যাঁ, এখন মিডিয়াটেক কোয়ালকমের সাথে একদম তালে তাল মিলিয়ে চলছে, মিডিয়াটেক প্রসেসরকেও পিছিয়ে রাখার কোনো রকম উপায় নেই। তবে হ্যাঁ, Exynos প্রসেসর এখনও পর্যন্ত আগের থেকে অনেক উন্নতি করেছে মানছি, AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিচার দেওয়া হয়েছে, তবে সেটা এখনও পর্যন্ত কোয়ালকমের মতো স্টেবল নয়, সেখানে একটু হলেও ওভারহিট হয় কোয়ালকম ভার্সনের থেকে বেশি। যাই হোক, আপনি যদি ভালো প্রসেসরের একটা স্মার্টফোন কেনেন তাহলে সেক্ষেত্রে ফোনটা অনেক দিন বেশি স্মুথলি ইউজ করতে পারবেন। মানে পারফরমেন্স বেটার দিচ্ছে, মানে সেখানে বেটার প্রসেসর আছে, আর বেটার প্রসেসর আছে মানে আপনার দিন যত যাবে তত তো অ্যাপ্লিকেশনগুলো ভারী হবে, অ্যাপ্লিকেশনগুলোর সাইজ বড় হবে। তো বেটার প্রসেসর থাকলে, ক্যাপাবেল প্রসেসর থাকলে ওই অ্যাপ্লিকেশনগুলো তাড়াতাড়ি খুব স্মুথলি হ্যান্ডেল করতে পারবে, ফলে ফোনটা থেকে দীর্ঘদিন আপনি স্মুথ পারফরমেন্স পেতে পারবেন। এর জন্যই একটু আমরা দামি প্রসেসরের ওপর নজর দিই, যাতে ফোনটা দীর্ঘদিন ইউজ করা যায়। কমা প্রসেসর হলে কিছুদিন পরে যদি ফোনটা ল্যাগ করে, হ্যাং করে, গরম হয়ে যায়, তখন ইউজার এক্সপিরিয়েন্স আদপে খারাপ হয়। দেবজিৎ, দাদা ভাই পোকো X5 Pro ফোন আছে, প্রচণ্ড হিট হচ্ছে, কিছু টিপস দিন ঠান্ডা রাখার জন্য। 48 ডিগ্রি পর্যন্ত চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা এখন খুবই স্বাভাবিক ব্যাপার, শুধুমাত্র পোকো X5 Pro নয়, অনেক ফোনই এখন 48-50 ডিগ্রি হিট করবে, কারণ এখন যা গরমকাল, এসি চললেও ঘরের ভেতরে মনে হচ্ছে একটা গরম হাওয়া বেরোচ্ছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের স্মার্টফোনকে ঠান্ডা রাখার জন্য কয়েকটা জিনিস করতে হবে। প্রথমত, আমরা যখন স্মার্টফোনটা হেভি ইউজ করব, ওই কথাবার্তা বলবো এমন নয়। ধরুন আপনি স্মার্টফোনে কোনো একটা এডিটিং করবেন, বা স্মার্টফোনে হয়তো 1 থেকে 1.5 ঘন্টা গেমিং করবেন, বা 10 মিনিটও গেমিং করবেন, তখন অবশ্যই উচিত আমাদের স্মার্টফোনের কভারটা খুলে রাখা, তারপরে স্মার্টফোনটা ইউজ করা। এছাড়াও আমরা বেশিরভাগ মানুষ ফোনে চার্জ দেওয়ার সময় ফোনের ব্যাক কভার না খুলেই চার্জ দিই, ফলে ফোনটা গরম হয়, ফোনের ব্যাটারির একদম 12টা বেজে যাচ্ছে। তো সেক্ষেত্রে অবশ্যই যখন চার্জ দেবেন তখন ফোনটা ব্যাক কভার ছাড়া চার্জ দেবেন, তাহলে ফোনটা একটু হলেও ঠান্ডা থাকবে। আর কখনোই ফোনটা বিছানার উপর রেখে চার্জ দেবেন না, বিছানার উপর রেখে চার্জ দিলে ফোনটা ওভারহিট হবে, আর তার উপরে বিছানার উপর বালিশপত্র যদি ফোনটার উপর চাপে, সেই ফোনটা আরও ওভারহিট হতে পারে, এমনকি ফোনটা ব্লাস্ট পর্যন্ত করতে পারে। সুতরাং এই গরমকাল যা পড়েছে তাতে গাড়ি ব্লাস্ট করে যাচ্ছে, তো ফোন তো দূরের কথা, তাই জন্য খুব ফোনটা সাবধানে রাখবেন, কারণ আমরা এখন পকেটে বোমা রেখে ঘুরি। তো এই কটা ছোটোখাটো টিপস মনে রাখবেন। আর হ্যাঁ, ফোনে যদি ফাস্ট চার্জিং ক্যাপাবিলিটি থাকে 100-120 ওয়াট, তাহলে নর্মাল যে চার্জ টেকনোলজি সেইটা ব্যবহার করবেন, অতিরিক্ত ফাস্ট চার্জিং টেকনোলজিটা ব্যবহার করবেন না, কারণ যে ফোনগুলোয় ফাস্ট চার্জিং টেকনোলজি দেওয়া আছে প্রত্যেকটা ফোনের সেটিংসে অপশন রয়েছে, আপনি নর্মাল চার্জ চান না সুপার ফাস্ট চার্জ চান, আপনি নর্মাল চার্জিংটা করে রাখবেন এই গরমের কয়েকটা দিন। হ্যাঁ, আপনার খুবই প্রয়োজন তখন আপনি ফাস্ট চার্জ ব্যবহার করুন, অসুবিধা হবে না। আর হ্যাঁ, ফোন গরম হয়ে যাচ্ছে বলে তখন সেই ফোনটা হঠাৎ করে ফ্রিজের ভেতরে রেখে দিলাম, এই ভুল কখনোই করবেন না। ফ্রিজও ব্লাস্ট করতে পারে, আপনার ফোনটাও ব্লাস্ট করতে পারে, আপনার ক্ষতিও হয়ে যেতে পারে। সুতরাং ফোনটা রেখে দিন ব্যবহার না করে, কভার ছাড়া,
অটোমেটিক্যালি ফোনটা ঠান্ডা হয়ে যাবে। সো এই কটা টিপসই যথেষ্ট। পরের বন্ধু বাংলাদেশ থেকে বলছি, দাদা আমি OnePlus 9 ইউজ করছি, গ্রিন লাইন পড়ে গেছে, এখন সেটা ইন্ডিয়ায় পাঠিয়ে সেটাকে এক্সচেঞ্জ করে OnePlus 12 আর নেওয়া কি ঠিক হবে? প্রথমত বলি, আপনি ইন্ডিয়ায় পাঠিয়ে ওটাকে এক্সচেঞ্জ করতে পারেন, তার জন্য কয়েকটা শর্ত আছে। প্রথমত সেটা ইন্ডিয়ান ভার্সান হতে হবে, দ্বিতীয়ত আপনাকে ভ্যালিড বিল দিতে হবে, ইন্ডিয়ান বিল যেটা রয়েছে সেটার বিলটা দিতে হবে, তবে আপনি সেটাকে এক্সচেঞ্জ করতে পারবেন। আর তৃতীয়ত হচ্ছে আপনার ফোনে কোনো রকম স্ক্র্যাচ বা ডেন্ট থাকা চলবে না। হয়তো কোনো সময় আপনার ফোনটায় স্ক্র্যাচ চলে এসছে বা হাত থেকে পড়ে গিয়ে সামান্য ডেন্ট এসছে, তখন কিন্তু OnePlus ওই ফোনটার জন্য কোনো রকম গ্রিন লাইন ইস্যু ফ্রিতে ওয়ারেন্টি দেবে না, তার জন্য তখন আপনাকে পে করতে হবে। এক্সচেঞ্জ করলেও তখন তার ভ্যালু বেশি কিন্তু পাওয়া যাবে না। তো এই তিনটে যদি আপনার ঠিক থাকে তাহলে অবশ্যই আপনি ইন্ডিয়াতে এসে সার্ভিস সেন্টারে গিয়ে গ্রিন লাইন এক্সচেঞ্জ করতে পারেন, অন্য ফোনও কিনে নিতে পারেন। সুদীপ, দাদা আপনি যে বললেন হোয়াটসঅ্যাপ দাবি করে আমরা যে চ্যাটটা করি সেটা এন্ড টু এন্ড এনক্রিপ্টেড থাকে, তাই আমরা যে কথাগুলো বলি সেগুলো আমরা ছাড়া আর দ্বিতীয় কোনো ব্যক্তি দেখতে পারে না, এমনকি হোয়াটসঅ্যাপও দেখতে পায় না। তাহলে হোয়াটসঅ্যাপে পার্সোনাল ডেটা, পার্সোনাল ফটো পাঠানো কি নিরাপদ? একদমই নয়। ইন্টারনেটের মাধ্যমে যে ডেটা বা ফটো পাঠানো হচ্ছে সেটা যখন তখন লিক হতে পারে, এমনকি সেটা 100% ট্রাস্টেড প্ল্যাটফর্ম হলো গুগলের থেকে ডেটা লিক হয়ে যায়, তাহলে হোয়াটসঅ্যাপের এই এন্ড টু এন্ড এনক্রিপশন যে কোনো হ্যাকার ভাঙতে পারবে না, এটা হতেই পারে না। যে কোনো হ্যাকার যখন তখন এটাকে ভাঙতে পারে। হ্যাঁ, ছোটোখাটো হ্যাকার পারবে না, হয়তো কেউ ইচ্ছে করলে অবশ্যই ভাঙতে পারবে। তার জন্য আপনি ইন্টারনেটে যদি কিছু শেয়ার করে থাকেন সেইটা আপনি ধরে রাখুন সেটা আর নিরাপদ নেই, সেটা অলরেডি ডার্ক ওয়েবে হয়তো বিক্রি হচ্ছে বা ইন্টারনেটে রয়েছে, মানে সেটার সিকিউরিটি খুবই কম রয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আমার একটা স্মার্টফোনে ছবি তুলব, স্মার্টফোনে যতক্ষণ আছে এবং সেখানে ইন্টারনেট কানেক্টিভিটি যতক্ষণ নেই সেই ছবিটা সিকিউর থাকছে, কিন্তু যখনই সেখানে ওয়াইফাই কানেক্ট হচ্ছে বা ডেটা এনেবেলড হচ্ছে তখনই সেই ছবিটা যখন তখন যে কোনোভাবে লিক হয়ে যেতে পারে। সুতরাং এতটা নিরাপদ ভাবার কোনো কারণ নেই। জনি জন, ভাই S23 আলট্রা নেওয়া ঠিক হবে 55,000 টাকায় বাংলাদেশ থেকে? এখন আপনি এটার রিফারবিশড কিনছেন না নতুন কিনছেন? নতুন হলে বলবো খুব দারুণ ডিল, এখনই কিনে নিন। এখনও পর্যন্ত S22 আলট্রা ওই প্রাইস সেগমেন্টে যে কোনো ফোনের ক্যামেরাকে হার মানিয়ে দিতে পারে। আপনি চাইলে কন্টেন্ট টাইপ শ্যুট করতে পারেন, আপনি চাইলে স্লো মোশন করতে পারেন, বিভিন্নভাবে ক্যামেরার কাস্টমাইজেশন সেখানে অ্যাভেলেবেল। আর ওয়ান অফ দ্য বেস্ট ফোন স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা। তবে হ্যাঁ, রিফারবিশড হলে আবার কন্ডিশন দেখে নিতে হবে, কতদিন ওয়ারেন্টি আছে সেটা দেখে নিতে হবে, আদৌ ডিসপ্লেটা চেঞ্জ হয়েছে কিনা, ব্যাটারি চেঞ্জ হয়েছে কিনা, ক্যামেরা কতটা ভালো আছে, সমস্ত কিছু প্রপারলি চেক করে তারপর নিতে হবে। তাও 55,000 টাকা রিফারবিশড স্মার্টফোনের জন্য একটু বেশি হয়ে যায়, তো 45,000 বা 40 থেকে 45,000 টাকা হলে S22 আলট্রা ঠিক আছে। পরের বন্ধু সুবীর দাস, স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা 25 ওয়াটের অ্যাডাপ্টার ব্যবহার করা ঠিক হবে নাকি 45 ওয়াট? আপনি 25 ওয়াটও ব্যবহার করতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। আর স্যামসাংয়ের 45 ওয়াট যে খুব একটা ফাস্ট চার্জ করবে সেটা নয়, আপনার হয়তো 25 ওয়াটের চার্জার দিয়ে 1 ঘন্টা 15 মিনিট লাগবে, 45 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে দেখবেন 1 ঘন্টা 5 মিনিট বা 7 মিনিট লাগছে। স্যামসাংয়ের ক্ষেত্রে এটাই হয়। পরের বন্ধু কমেন্ট করেছেন এমডি মঈনুদ্দিন, আসসালামু আলাইকুম ভাইয়া। আলাইকুম সালাম ভাই, অনেক দিন ধরে আপনার ভিডিও দেখি, একটা প্রশ্ন করব, 30,000-এর আশেপাশে ভালো ক্যামেরা এবং দেখতে সুন্দর হবে লং টাইম ব্যবহার করার জন্য কোন ফোনটা? মোটোরোলা Edge 40 নিও, ভিভো T2 Pro, IQ Z7 Pro, IQ Z9, এই সমস্ত ফোন আমার সব থেকে ফেভারিট মোটোরোলা Edge 40 নিও আজকের দিনে দাঁড়িয়ে। বাপান, দাদা আমার একটা প্রশ্ন রয়েছে, 35 থেকে 40,000 টাকার যে 5G মোবাইলগুলো সেখানে দেখা যায় 7, 8 বা 9টা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে, আবার 12, 13, 14,000 টাকায় মোটোরোলা G34-এ দেখা যাচ্ছে 13, 14টা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে। তাহলে এই যে 5G ব্যান্ড কম দেওয়া হচ্ছে দামি ফোনগুলো, তাদের কি খুব একটা অসুবিধা হবে? না, খুব একটা অসুবিধা হবে না। আপনার এরিয়াতে যদি ওই ব্যান্ডটার সাপোর্ট থাকে তাহলে আপনি 5G অনায়াসে ইউজ করতে পারবেন, এমনকি হাই স্পিডে ইউজ করতে পারবেন। মোটামুটি 8, 9টা 10টা 5G ব্যান্ডের সাপোর্ট থাকলেই সেটা একটা স্মার্টফোনের জন্য এনাফ, তার জন্য 15, 20টা বা 16টারও দরকার পড়বে না। তো অনায়াসে আপনি দেখবেন যে প্রয়োজনীয় যে ব্যান্ডগুলো ইন্ডিয়া বা বাংলাদেশে অ্যাভেলেবেল সেইগুলো আপনার ওই স্মার্টফোনে আছে কিনা, যদি থাকে তাহলেই আপনি কিনতে পারেন। পরের বন্ধু BTF, দাদা আমার কমেন্ট কিন্তু পড়তে হবে, না হলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবো না। পড়লাম যখন সাবস্ক্রাইবও করতে হবে, লাইক করতে হবে, আর শেয়ার তো করতেই হবে। আর শেয়ার করে আমাদের চাইলে ইনস্টাগ্রাম বা ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন, দেখবো আপনি আপনার কথা রাখেন কিনা। বর্তমানে একটি ভালো বাংলা ভয়েস কিবোর্ড সাজেস্ট করুন, গুগল কিবোর্ড এবং রিদমিক বাদে। প্রথমত বলি, আমি যে পার্সোনালি কিবোর্ডটা ব্যবহার করি সেটা হচ্ছে সুইফট কি, এবং সেটা মাইক্রোসফটের একটা প্রোডাক্ট, আপনারা ব্যবহার করে দেখতে পারেন, আশা করছি পছন্দ হবে। এটা কোনো স্পন্সর তো নয়, আমি পার্সোনালি সুইফট কি ব্যবহার করি, এমনকি সেখানে বাংলা ভাষা টাইপিং হয়ে যায়, আমি যে বাংলায় কথা বলছি সেটা অটোমেটিক্যালি টাইপ হয়ে যায়। আর সোশ্যাল মিডিয়া রেডির জন্য কোন কোম্পানির ক্যামেরা ভালো হবে? স্যামসাং, মোটোরোলা, শাওমি বাদে তো ভিভো নিতে পারেন, ভিভো ক্যামেরা অনেক বেটার করে। সায়ন, দাদা ইউটিউব ভেস্ট ব্যবহার করলে ফোনের কি কোনো ক্ষতি হবে বা ইউটিউবারদের কোনো সমস্যা হয়? ইউটিউবারদের সমস্যা
সমস্যা বলতে রেভিনিউ জেনারেট হয় না। ইউটিউব ভেন্স ব্যবহার করলে সেখানে তো আপনি কোনো রকম অ্যাড পাবেন না, সুতরাং আমাদেরই পকেট মারা যাচ্ছে। তার থেকেও বড় কথা, ইউটিউব ভেন্স ব্যবহার করলে সেটা একটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশান, যখন তখন আপনার ফোনে ঢুকতে পারে, আপনার ফোনকে ভাইরাস আক্রান্ত হতে পারে, আপনার ফোনের ডেটা লিক হয়ে যেতে পারে। সুতরাং আমি রেকমেন্ড করি না, আমি নিজেও কোনোদিন পার্সোনালি ব্যবহার করিনি। যেগুলো প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। ASBLC দাদা, ফোনগুলো 30 মিটার পানির নিচ পর্যন্ত যেতে পারবে, আর বেশি কেন যেতে পারবে না? পানি 1 হাত নিচ আর 30 হাত নিচ সবই তো এক, তাও কেন 30 মিটার পর্যন্ত যায়? প্রথমেই বলি, আজকের দিনে যে সমস্ত স্মার্টফোনে IP68 রেটিং দেওয়া হয় সেটা 1.5 মিটার জলে ফোনটা 30 মিনিট পর্যন্ত সার্ভাইভ করতে পারে। 1.5 মিটার, এটা মাথায় রাখবেন। এটা কখনো ওই যায় যে 1 হাত জলও জল, আবার 2 হাত জলও জল। 1 হাত জলে ওই জলের প্রেশারটা যতটা থাকবে, 2 হাত জলের গভীরে সেই জলের প্রেশারটা আরও বাড়বে। সুতরাং এই প্রেশারটাই হচ্ছে IP67, 68 এটা দিয়ে বিচার করা হয়। 1.5 মিটার জলের প্রেশারটা IP68 রেটিং নিতে পারে, তার জন্য আমরা 1.5 মিটার বলি। 1.5 মিটার পর্যন্ত ওই মোবাইলটা তো আর ফোর্স নিতে পারবে, একটু সেফ। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, ফোনটা যদি কোনো কারণে লিকুইড ড্যামেজ হয় তাহলে কোম্পানি কিন্তু ওয়ারেন্টি দেবেন। তবে আমরা সবসময় ওয়ারেন্টি দেবো যে এই সমস্ত ইনফরমেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তার জন্য লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে অনেক বন্ধু কমেন্ট নেওয়ার চেষ্টা করেছি, আর যাদের নিতে পারিনি তাদের পার্সোনালি আজকে রাতের মধ্যেই আমি রিপ্লাই করে দেবো, আমি নিজে হাতে রিপ্লাই করব। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, গরমটা যা পড়েছে একটু সামলে থাকবেন। দেখা হবে আগামী পর্বে।